আমি এই রাজ্যে তৃণমূলের বিরোধিতায় আমি সেখানে কোথাও এক জায়গায় 1%ও কম্প্রোমাইজ করি। তৃণমূলকে উৎখাত করতে হবে, এই ভিশনটা আমার স্পষ্ট ছিল। ভাগ হয়ে গিয়ে যেন তৃণমূল না জিতে যায়। তখন কাকুর সাথে আমার মনে আছে, এখনো ফোনে কথা হচ্ছিল। 5 থেকে কাকিমা আমাকে বললো, কোস্তাব এরকম যদি হয় তাহলে আমি দাঁড়াবো, তুমি কথা বলো। রাজ চক্রবর্তী পলিটিক্যাল কেরিয়ারই শেষ করে দিল। বামেদেরকে আহ্বান জানিয়েছেন জোটের জন্য। ইন্টারেস্টিং একটা কম্বিনেশন তৈরি হবে যদি এটা হয়। সবার জীবনে অনেক কিছু করেছে, ভাইপো কিছু দায় দায়িত্ব আছে। পিসিকে নিয়ে যেন অবশ্যই আমার এটা মনে হয় যে ওনার সাইকিয়াট্রিক কাউন্সেলিং দরকার এবং এটা দীর্ঘদিনের একটা থেরাপি দরকার। এই থেরাপি তৃণমূলের ভবিষ্যৎ বুঝতে পারো, মানে রাজনীতিতে এতদিন থাকার পর। ভূতের ভবিষ্যৎ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে বলতে পারি ওরকম নিগড়ানো হবে। পাবলিকের পয়সা যারা চুরি করেছে সব ওইভাবে নিগড়ে নিগড়ে বার করা হবে। আমি এই ঘরে একটা মানুষের জলজ্যান্ত লড়াই দেখেছি, সে মানুষটা হেরে যাওয়া দেখেছি, কখনো সেই মানুষটার একাকিত্ব দেখেছি, কখনো আবার মানুষের ভিড়ে হারিয়ে যেতে দেখেছি। এই ঘরের দরজা ভেঙে পুলিশ সেই মানুষটাকে তুলে নিয়ে গেছিল থানায়, আর আজ বাইরে পুলিশি পাহারায় আমি এই ইন্টারভিউ করছি। আমার পাশে যিনি বসে আছেন, আমার মনে হয় বঙ্গ রাজনীতিতে লড়াইয়ের জ্বলন্ত উদাহরণ, প্রতিফলন কৌস্তব বাগচি, ব্যারাকপুরে নবনির্বাচিত বিধায়ক, আমার অত্যন্ত কাছের কৌস্তব দা। কৌস্তব দা, প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমবার 2.5 ঘন্টা বাইরে অপেক্ষা করতে হলো, এত মানুষ তোমাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে এবং অন্যরকম একটা ভালো লাগা তৈরি হচ্ছে আজকে। না, অন্য আজকে বলে না, এটা রোজ চলছে। এটা ওই 5 তারিখ থেকে নিয়ে মানে 4 তারিখ রাত্রিবেলা যখন বাড়ি এসেছি তখনও প্রচুর মানুষের জনসমাগম ছিল। তারপরে 5 তারিখে টানা চলছে এখন রোজ রোজ। ক্লান্ত হয়ে যাচ্ছে না? ক্লান্ত হবো কেন? মাসের মাঝে একটা প্রচার। এটাতে বরঞ্চ আরো এনার্জাইজড হয়ে যাচ্ছি। ব্যাটারি লো হয়ে গেলে মানুষ আমার কাছে চার্জারের কাজ করে। বহু তৃণমূল সাপোর্টার আসছেন তোমাকে ভালোবাসা জানাতে, তাদের যেন ভোট পরবর্তী না, ভালোবাসা কিছু না, তুমি ওগুলো ভালোভাবে ওগুলো 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 হচ্ছে গিয়ে রাতারাতি বিজেপি হওয়ার একটা প্রচেষ্টা। আমি তো সবাইকে, আমি তো ব্যারাকপুরের ছেলে, আমি ওদেরকে বললাম আমার চোখ না, আমার স্ক্যানার। রাইট। কারা তৃণমূল থেকে হঠাৎ বিজেপি হয়ে গেছে আমি সব দেখে নিচ্ছি। আমি তাদেরকে সবাইকেই বলছি যে আমাদের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, কিন্তু কোনো জায়গাতে যেন কোনো মানুষ অসুবিধায় না পড়ে। আমরা কিন্তু সবাইকে দলে নিচ্ছি না, এটা স্পষ্ট তো একদম বলে দিচ্ছি। আমাদের দলের কার্যকর্তারা, পুরনো যারা কর্মী সমর্থক যারা রয়েছেন, তারাই আমাদের কাছে সর্বোপরি। তারা সিদ্ধান্ত নেবেন যে কোন এলাকায় কোনো তৃণমূলের কর্মীকে যদি নেতাদের তো নেওয়ার প্রশ্নই নেই, কাউন্সিলর এদেরকে তো নেওয়ার প্রশ্নই নেই, কিন্তু কর্মীদের যদি কোথাও নিতে হয় সেটা আমাদের ওখানকার লোকাল নেতৃত্ব, বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, তারা সিদ্ধান্ত নেবে। কৌস্তব দা, যখন জিতলে প্রথম অনুভূতিটা কি হয়েছিল? মানে তোমার লড়াই অন্য লেভেলের ছিল। জিতে যাওয়ার পরে তোমাকে একটা অনুভূতি বলবো। জিতে যাওয়ার পরে আমার 5 মিনিট ধরে এটা মনে হচ্ছিল যে আমি যে কথাগুলো, যেটা মানুষের সামনে যে কথাগুলো দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো আমি কি করে পূরণ করব, আমি মানুষের এই প্রত্যাশাগুলো কি করে পূরণ করব, এবং এলাকাকে আমি কি করে শান্ত রাখবো। কারণ বিজেপি যে বিপুল ম্যান্ডেট নিয়ে জিতেছে, 21 সালে যা অত্যাচার করেছে, সব থেকে বেশি চিন্তিত ছিলাম এলাকাকে শান্ত রাখা নিয়ে। কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, আমার মাও আমাকে বাড়িতে বলেছে কোথাও কোনো মানে ছাড়াছাড়ি, একদম কড়া হাতে দমন করতে হবে। নিজের দলের লোক হোক, অন্য দলের লোক হোক, কেউ অশান্তি করলে তাকে ছাড়বে না। আমি একদম প্রশাসনকে তাই বলেছি, আমাদের ওপরতলা থেকেও তাই নির্দেশ। সেখান থেকেও বলা আছে যে কোনো রকম অসভ্যতা, কোনো রকম বর্বরতাকে কোনো প্রশ্রয় দেওয়া না। আমি সেটাই যথাযথভাবে করছি। আর বেরিয়ে আসার পরে অনুভূতিটা হচ্ছে, এত বিজেপি কোথায় ছিল, মানে হঠাৎ এত বিজেপি হয়ে গেল। সবাই মাথায় গেরুয়া তিলক লাগিয়ে, হাতে বিজেপির ঝান্ডা লাগিয়ে সবাই বিজেপি হয়ে গেছে। আমি বললাম এত বিজেপি কোথায় ছিল, এটা একটা অনুভূতি আছে। তোমার লড়াইটা তো ব্যক্তিগত লড়াইয়ের জায়গা তো কোথাও গিয়ে পৌঁছে গেছিল দাদা। মানে তোমার জীবনটা আমি তো কাছ থেকে অবজার্ভ করেছি। রাতে শুয়ে কি ভেবেছো যে এই দিনটা তোমার জীবনে ভগবান আসবে? তো নিশ্চয়ই আমার সেই কনফিডেন্স নিয়েছে, মাথার চুল কামিয়ে এরকম ভাবে প্রতিজ্ঞা করা যায় নাকি? আমার সেই কনফিডেন্স নিজের উপরে ছিল, ভারতীয় জনতা পার্টির উপরে সেই কনফিডেন্স ছিল যে 26 সালে তৃণমূল থাকবে না। যে 100% সেই যে পুলিশ এই দরজা ভেঙেছিল, সেই পুলিশের সাথে তুমি এখন কমিউনিকেট করছো, অন্যরকম কিছু ফিল হয়েছে? মানে ভিতরে যেটা কমিউনিকেট করা মানে কি, আমি তো পুলিশকে কখনো ইনস্ট্রাকশন দিই না। আমি শুধু পুলিশের কাছে রিকোয়েস্ট করি এই ব্যাপারগুলো দেখুন, কারণ আমি কোনো প্রশাসনিক ব্যাপারে, পুলিশি ব্যাপারে কোথাও কোনো হস্তক্ষেপ করিনি, করবো না। পুলিশ পুলিশের মতন কাজ করবে। তৃণমূল যা ভুলগুলো করেছে সে ভুল আমরা করবো না। প্রশাসন, পুলিশ, তারা তাদের মতন কাজ করবে। আমাদের এই সমাজটাকে ঠিক করতে হবে, এই জায়গাটাকে ঠিক করতে হবে। ব্যারাকপুরের অনেক বদনাম, সেই বদনামগুলো ঘোচাতে হবে। সেইটা করতে গেলে প্রশাসনকে ফ্রি হ্যান্ড তো দিতেই হবে। তুমি তো রাজ চক্রবর্তী পলিটিক্যাল কেরিয়ারই শেষ করে দিলে।
অনেক কথা বলেছিল সেদিনকে কাউন্টিং এর দিনে ঢোকার পরে ও বলছিল ওর লোকজনদের নিয়ে 10টার পরে দেখে নেবো, এই করে নেবো, সকাল 10টার পরে এই করে নেবো। তো আমি তখন একটাই কথা বলেছিলাম, 10টার পরে খুঁজে পাওয়া যাবে তো কাউকে? ঠিক তাই হলো, যখন আমাদের লিড বাড়তে থাকলো উনি ওখান থেকে বেরিয়ে গেলেন, এবং বেরিয়ে গেলে লোকজন সব চোর 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 করে চিৎকার করে যে আমি এটা খুব মানে কেউ যে করেছে এটা ঠিক করেনি, গায়ে কাদা ফাদা ছুঁড়ে মেরেছে, এটা ঠিক নয় এই জিনিসগুলো করা। তাও আবেগের আবেগের বহিঃপ্রকাশ, কারণ এই দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করেছে, প্রতারণা করার ফলে মানুষ ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে যাওয়ার ফলে এই জিনিস হয়েছে। শুধু রাজ চক্রবর্তী কেন, মমতা অভিষেক আর রাজ চক্রবর্তী এরা তো রাজনীতির লোক না, এই কথা তো বারবার বলছিলাম। রাজনীতির লোক হলে কি একটা নির্বাচন ছেড়ে বলে দেবে, হেরে গেলে বলবে আমি রাজনীতি ছেড়ে দেবো? আজকে আমরা হেরে গিয়ে 2011 সালে 2021-এ বিজেপি হেরে গেছে, আমি রাজনীতি ছেড়ে দিয়েছি বিজেপির লোকেরা? আমি দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছি, পরের পর নির্বাচন কংগ্রেস হেরেছে, আমি বলেছি রাজনীতি ছেড়ে দেবো? তো এইগুলোই রাজনীতির লোক না হওয়ায় সমস্যা। এরা আসে শুধু এলাকায় একটুখানি দুটো পয়সা কামানোর ধান্দা। 2001 থেকে 2021 থেকে 2026 এখানকার তৃণমূলের লোকেরা জানে যে কি পরিমাণ ব্যবসা করে এখান থেকে চলে গেছে। তৃণমূলের কর্মী সমর্থকদের খোঁজ পর্যন্ত রাখছে না আজকের দিনে দাঁড়িয়ে, তারা আমার কাছে এসে কান্নাকাটি করছে, যার হয়ে খাটলাম সে আজকে খোঁজও নেয় না। আমি এই কথা ভোটের আগেও বলেছিলাম, এখনো তারা বুঝতে পারছে হাড়ে হাড়ে যে কৌস্তব বাগচি ঠিক বলেছিল না ভুল বলেছিল। দেখো আমি জেতার আগে অব্দি বিজেপির লোক ছিলাম, বিজেপির প্রার্থী ছিলাম, জেতার পরে তো আমি সবার, কোনো তৃণমূলেরও কারোর যদি কোনো অসুবিধা হয় তাদের জন্য আমি আছি, সিপিএম এর কারোর অসুবিধা হলে তাদের জন্য আমি আছি, কংগ্রেসের কারোর অসুবিধা হলে তাদের জন্য আমি আছি, সবার জন্য। আমি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবার কাছে আমি এখন সর্বজন বিদিত। আমি যখন এলাকার জনপ্রতিনিধি, আমার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই। দাদা, রাজনৈতিক সত্তাটাকে দূরে সরিয়ে রেখে ব্যক্তিগত লড়াইটা তোমাকে আজকের দিনে কি নস্টালজিক করে তোলে? যে আমার এখনো মনে আছে অনেকটা তুমি যখন কংগ্রেস থেকে বিজেপিতে যাবে, তুমি একটা মানসিক দোদুল্যমনতায় ভুগছিলে। আমি এসেছিলাম এখানে, কিছু বুঝতে পারছো না, ব্ল্যাঙ্ক একটা জীবন। না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে একমাত্র অপশন হচ্ছে এই রাজ্যে যদি তৃণমূলকে কেউ সরাতে পারে সেটা বিজেপি। ওয়ান পয়েন্ট এজেন্ডা আমার তৃণমূলের, আমি এই রাজ্যে তৃণমূলের বিরোধিতায় আমি সেখানে কোথাও এক জায়গায় 1%ও কম্প্রোমাইজ করি। তৃণমূলকে উৎখাত করতে হবে এই ভিশনটা আমার স্পষ্ট ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম সেদিন। আজকের দিনে দাঁড়িয়ে স্যাটিসফ্যাকশন 100% আমি কোনো ডিসিশন নিয়ে রিপেন্টেন্স করি না, কোনো আফসোস রাখি না, এই মাথার চুল কামানো নিয়ে কোনো আফসোস ছিল না। এইভাবেই থাকতাম, লোকেরা ট্রোল করতো, মজা করতো, হাসি করতো, ঠাট্টা করতো, কার্টুন বানাতো, যারা কার্টুন বানাতো আমি তাদের কংগ্রাচুলেট করতাম, যারা ভালো মিম বানাতো তাদের কংগ্রাচুলেট করতাম। আমার কোনোটাই রিপেন্টেন্স নেই, আমি যা করেছি সজ্ঞানে করেছি, চিন্তা ভাবনা করে করেছি। কংগ্রেসের অবস্থা দেখে খারাপ লাগে বর্তমান যে রেজাল্ট। আমি যেই দলের সাথে এখন নেই, জড়িত নেই, তাদের নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক না থাকার কারণে এই জিনিস হয়। হেরে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা মানে কংগ্রেসকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যতটা চিন্তিত, তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তিত। সেই দল এই রাজ্যে কি করে থাকবে? দাদা, ব্যাংশাল কোর্টের সেই লড়াই, সারা রাজ্যের মানুষ তোমাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। আজ অনেক বেশি তাদেরকে রিওয়ার্ড করার একটা বিষয় যে আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি কথা বারবার বলে, যারা সেদিনকে গেছিল সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই যারা যারা আমার হয়ে সেদিনকে কোর্টে দেখেছে, কোর্টের বাইরে থেকেছে, মেন্টাল সাপোর্ট জুগিয়েছে, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। দাদা, দীপক ঘোষের সাথে তোমার অত্যন্ত ভালো একটা সম্পর্ক ছিল, তুমি তার বাড়িতে ছুটে গেছিলেন, আজকে ওই মানুষটাকে কি মিস করছো? আমি দীপক বাবুর ছেলেকে দুবার জেতার পরে ফোন করেছিলাম, কথা হয়নি। নিশ্চয়ই মানুষটাকে তো মিস করছি, আমাকে খুব ভালোবাসতেন। আর একটা মানুষকে খুব মিস করছি আজকের দিনে, সেই মানুষটার নাম হচ্ছে পঙ্কজ দত্ত। এমন একজন মানুষ ছিল যিনি মানে একদম গার্জেন সুলভ ভাবে আমার সাথে আচরণ করতেন। মানে ধরো আমি কোনো কিছু একটা ভুল পদক্ষেপ করেছি, সেই ফোন করে রাত্রির বেলা চিৎকার করতেন, এই তুমি কেন করেছো, বকা ঝকা, মানে ভালো কিছু করলে বাচ্চাদের মতন সে আনন্দ প্রকাশ করতো, দারুণ করেছো কৌস্তব, দারুণ করেছো। মানে এই লোকটাকে আমি সত্যি খুব মিস করি, আমাদের পঙ্কজ দা। আর অন্য রকমের মানুষ ছিল পঙ্কজ দা, চলে যাওয়াটা সত্যিই খুব বড় ক্ষতি। আজকের দিনে থাকলে খুব আনন্দ পেতেন যদি নিজের চোখে দেখে যেতেন যে কৌস্তব বিধায়ক হয়েছে। বিধায়কটাও খুব খারাপ ভাবে হলো, মানে শেষটা আমি সত্যি বলছি, এখনো ভাবতে গেলে আমার চোখে জল চলে আসে। সেটা হচ্ছে পঙ্কজ দার মতন মানুষের যে শেষ দিনটা এইভাবে দেখতে হবে, আমি সত্যি ভাবিনি। আর ভগবান ওনাকে শান্তিতে রাখুন, আর কি বলবো। তোমার জেতার পিছনে দীপক ঘোষের বইয়ের একটা অবদান আছে, মানে রায় মার্টিন্সের বইয়ের মতো দীপক ঘোষের বইয়ের অবদানের ব্যাপার না, দীপক ঘোষের বইটাকে আমি চেয়েছি মানুষজন পড়ুক, আজও সব মানুষ পড়ুক। ফিরিয়ে আনবে তুমি দীপক ঘোষের বইটা? দীপক ঘোষের বইয়ের তো কোনো প্র্যাকটিক্যালি কোনো ব্যান নেই, তো এটা মানুষজন যদি পড়বে তাতে কি অসুবিধা আছে? আমি এটা নিয়ে বলার কেউ নেই, মানুষ পড়েছে, একটা লিটারেচারের পিস অফ লিটারেচার হিসেবে তো লোকে পড়তে পারে। পিস অফ লিটারেচার, সাহিত্য চর্চা করছো, পিস অফ লিটারেচার হিসেবেই তো পড়তে পারে, ঐতিহাসিক একটা সংস্কার। আর এরপরে আর কিছু বলবো না, বললাম তো, অ্যাজ আ পিস অফ লিটারেচার হিসেবে মানুষ পড়তে পারে। বই তো বই হয়,
বই পড়তে কে না করতে পারে? তোমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সেই দীপক ঘোষের তবে দেখো, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো রকম এই ধরনের কোনো অস্ত্রের বিদ্যে চাই না। আচ্ছা, উনি নিজে খুব মানসিক যন্ত্রণায় আছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বারংবার একাধিক টিভি চ্যানেলে বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় হার্টটার ফলে ওনার মানসিকভাবে উনি অসুস্থ হয়ে পড়েছে। পিসি তো ভাইপোর জন্য জীবনে অনেক কিছু করেছে, ভাইপো কিছু দায় দায়িত্ব আছে। পিসিকে নিয়ে যেন অবশ্যই আমার এটা মনে হয় যে ওনার সাইকিয়াট্রিক কাউন্সেলিং দরকার এবং একটা দীর্ঘদিনের একটা থেরাপি দরকার। এই থেরাপিটা যেন ভাইপো হিসাবে পিসিকে এইটুকু যেন করেন। তৃণমূলের ভবিষ্যৎ বুঝতে পারো, মানে রাজনীতিতে এতদিন থাকার পর? ভূতের ভবিষ্যৎ জিজ্ঞেস করলে বলতে পারতাম, তৃণমূলের ভবিষ্যৎ আমার পক্ষে বলা সম্ভব নয়। তাহলে এত দুর্নীতি, স্বজন পোষণ, এত মামলা, তুমি নিজেও ঝালদা পুরসভা নিয়ে একাধিক মামলা করেছো, তোমার মনে হয় এই দুর্নীতির শাস্তি পেতে হবে ওনাদের? 100 বার পেতে হবে না। তুমি কনফিডেন্ট? আমরা না খাউঙ্গা না খানে দুঙ্গার দল করি, আমরা ওই চাওয়ালার দল করি। দেখবে হাইকোর্ট পাড়াতে চাওয়ালা আছে, এটা দেখেছো কিনা? ও চাটাকে না ছাঁকনিতে ছাঁকে, ছাকার পর একটা ন্যাকড়া আছে, লাল বাবা বলে আছে, ওই ন্যাকড়াটাকে নিগড়ে 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 টপ 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 করে প্রতিটা বিন্দু চায়ের যে পাত্রটার মধ্যে ডালে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে বলতে পারি ওরকম নিগড়ানো হবে। পাবলিকের পয়সা যারা চুরি করেছে সব ওইভাবে নিগড়ে নিগড়ে বার করা হবে। তুমি তো একটা দিনের জন্য হলেও জেলটাকে দেখেছো। আমি বেশি দিন দেখেছি জেল। আমার জেল যাওয়ার মোটামুটি 3 নাইট 2 ডেজের প্যাকেজ আছে। আমার মোটামুটি এটা ব্যারাকপুর জেলে, তখন আমি ছাত্র পরিষদ করতাম কংগ্রেসে, এটা 2015 সালের ঘটনা বলছি। তারপরে একটা ওই 2 ডেজ 1 নাইটের একটা প্যাকেজ আছে লালবাজার সেন্ট্রাল লকআপে, ওটা কংগ্রেস করার সময়। তার পরবর্তীকালে আমার ওই রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া, থানার মধ্যে থাকা, তারপরে তো বেল পেয়ে গেছিলাম, ওটা তো জেল হয়নি, পুলিশ কাস্টাডি, মানে থানাতেই ছিলাম। তারপরে সেই অর্থে বলতে গেলে সেই ধরনের বড় কিছু নেই, বাদ বাকি যেগুলো আছে এজিটেশন হাবিজাবি এগুলো আছে। এখন কি তো জেলের ভেতরের এক্সপিরিয়েন্স আমার আছে, ওটা নিয়ে কোনো নেই, কারণ এই সরকারের বিরুদ্ধে লড়বো, সরকার জেলে পাঠাবে না, এটা হয়? আর আমার তো কোনো কম্প্রোমাইজেবল অ্যাটিটিউড নয় না, এটাই আমি খুব একবজ্ঞা টাইপের। এমনকি মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা ভালো, পিসি ভাইপোর এই দিনটা আসছে, মানে রাজ্যের মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন, যেরকম দুর্নীতির অভিযোগ বারংবার তোমাদের পক্ষ থেকে করা হয়েছে, শেষ গন্তব্য জেল হওয়া উচিত? 100% হওয়া উচিত, এবং আমি মনে করি তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত হবে এবং তারা জেলে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দাদা, অভয়ের মা বিধায়িকা হলেন, একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং এর পিছনে তোমার একটা অবদান আছে। অভয়ের মা আমাদের ইন্টারভিউতে বলছিলেন যে তোমার সঙ্গে ওরা প্রথমে যোগাযোগ করেন, এটাও কি একটা স্যাটিসফাইং একটা বিষয়? নিশ্চয়ই। কাকু কাকিমার সাথে আমার বিধায়কের ব্যাপারই না, কাকু কাকিমা আমার কাছে কাকু কাকিমা। আমি কাকু কাকিমার প্রতি আমার একটা অন্যরকম একটা ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। তো কাকিমা খুব চিন্তিত ছিলেন যে ওই সিপিএম ক্যান্ডিডেট দিয়ে দেওয়ার ফলে ওই ভোটটা ভাগ হয়ে গিয়ে যেন তৃণমূল না জিতে যায়। তখন কাকুর সাথে আমার মনে আছে এখনো ফোনে কথা হচ্ছিল, পাশ থেকে কাকিমা আমাকে বললো, কোস্তাব এরকম যদি হয় তাহলে আমি দাঁড়াবো, তুমি কথা বলো। তার আগে কাকিমাকে আমি 1-2 বার বলেছিলাম, কাকিমা সে নিয়ে রাজিও ছিল না। সত্যি কথা, কাকিমার কিন্তু রাজি হতে বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না। কিন্তু ওই ঘটনাটার পরে কাকিমা বললো, না, এটা যদি না করি তৃণমূল জিতে যাবে। তারপরে যেটা করা হলো সেটা হচ্ছে আমি দলের নেতৃত্বকে জানালাম, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী, ওনাকে আমি তৎক্ষণাৎ জানালাম। উনি বললেন, এত দেরি করলো? তাহলে দাদা একটু দেখুন তো। দাদা আমাকে বললো যে ঠিক আছে, ওনাদেরকে বলো যোগাযোগ করতে। এলাম দাদা তাহলে একটা কাজ করছি, ওনাদেরকে একটা লিখিত ইচ্ছা প্রকাশ করে। বললো হ্যাঁ। একটা লিখিত ইচ্ছা প্রকাশ করে উনি পাঠালেন, আমি ওটা চিফ মিনিস্টারের ফোনে পাঠালাম, বর্তমান যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ফোনে আমি তৎক্ষণাৎ পাঠালাম। তারপরে তো পার্টি যা সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। মন্ত্রী হলে দায়িত্ব বাড়বে? আমি এসব নিয়ে চিন্তিতই নেই। আমি একটা ছাপোষা ঘরের ছেলে, দল আমাকে বিধায়ক করেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। বাদ বাকি দল যেটা সিদ্ধান্ত নেবে। দেখো, আমি যখন যে দল করেছি, আমি তো জীবনে খুব বেশি দল করিনি, কংগ্রেস করেছি, তারপরে একদম সম্পূর্ণ মতাদর্শগত জায়গা থেকে একটা ইনার কনফ্লিক্ট হয়েছে, দল ছেড়ে বেরিয়ে এসেছি, ভারতীয় জনতা পার্টিতে এসেছি। এবং সেখানে কংগ্রেসটাও যতদিন করেছি একদম নিষ্ঠার সাথে করেছি, ভারতীয় জনতা পার্টিটাও করছি নিষ্ঠার সাথে করছি। কোনো মানে ল্যাক অফ ডিসিপ্লিন তুমি আমার মধ্যে দেখবে না। আমি দলের লোক, আমি দলের একজন সাধারণ কার্যকর্তা হিসেবেই নিজেকে মনে করি। দল আমাকে যা দিয়েছে অঢেল দিয়েছে। আমি 20 বছরের ওপর যে দলে খাটিয়েছি, সেই দল আমাকে যা অপমান দিয়েছে, তার তুলনায় বিজেপি আমাকে 2 বছরে যা সম্মান দিয়েছে, আমি একদম অস্বীকার করতে পারবো না। দেখো, আমার জীবনে না, আমি কখনো মানে নেমো খারামিটা আমার রক্তে নেই। যেমন এই কথা আমি বারংবার বলছি যে এই কথা আমার কোথাও বলতে অস্বস্তি নেই, বা আমি অস্বীকার করব না যে কংগ্রেসে থাকাকালীন কিছু মানুষ, যেমন অধীর রঞ্জন চৌধুরী, ইনাদের জন্য আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি।
পরবর্তীতেও অদিতদার আরো কিছু অবদান আছে, এটা নিয়ে প্রকাশ্যে বলাটা মুশকিল, কিন্তু আরো কিছু অবদান আছে এবং আমি গদ্দার নই। তোমার তো বিয়েরও তো তাদের পরের দিন হ্যাঁ এসেছিলেন। না, আর তাছাড়াও বেশ কিছু অবদান আছে, সেটা আমি আর প্রকাশ্যে বলতেও পারবো না, আমার সেটা পলিটিক্যালি বলাটা উচিত না, কিন্তু অবদান আছে। আমি অদিত চৌধুরীর অবদান অস্বীকার করতে পারবো না, হুম, আমি নেপাল মাহাতোর অবদান অস্বীকার করতে পারবো না, যারা যারা আমার জন্য করেছে। যেমন আমাকে ভারতীয় জনতা পার্টিতে এনে শুভেন্দু বাবু, সুকান্ত বাবু, শ্রমিক দা, মানে সবাই, হুম, দলের প্রত্যেকটা, সুনীলজি, তারপরে হচ্ছে সুনীল বানসালজি, তারপর ভূপেন্দ্র যাদব, এরা আমাকে প্রচন্ড স্নেহ ভালোবাসা দিয়েছে। অমিত মালভিয়াজি প্রচন্ড ভালোবাসা স্নেহ দিয়েছে। রাজ্যের যারা নেতারা যারা রয়েছেন সকলে, আমার বিজেপিতে আসার পর আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি বিজেপি কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছি বা এটা আমার ঘর নয়। মানে ওখানে আমার একদম এই ফিল অ্যাট হোম বলেন, একদম ফিল অ্যাট হোম একটা ব্যাপার। আর আমি মন্ত্রিত্ব ফন্ত্রিত্ব নিয়ে সব ভাবনা চিন্তাই করছি না, এই ভালোবাসাটাই আমার কাছে অনেক। দল যা সিদ্ধান্ত নেবে, দেখো আমি তোমাকে বলছি, দলের পছন্দ আমার পছন্দ, দলের অপছন্দ আমার অপছন্দ। হুম, দল যেটা মনে করবে, দল যা চাইবে, দল যেভাবে চাইবে আমি সেভাবে করবো। আমি একজন দলের ডিসিপ্লিন ওয়ার্কার, দল আমাকে যেভাবে কাজ দেবে আমি সেভাবে কাজ করব। এখানে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কোনো জায়গাই নেই, দল আমাকে উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। মুখ্যমন্ত্রী বামেদেরকে আহ্বান জানিয়েছেন জোটের জন্য, ইন্টারেস্টিং একটা কম্বিনেশন তৈরি হবে যদি এটা হয়। সবাইকে নিয়ে আসুন না এখানে, যতটা বাইরের রাজ্যের পার্টিগুলো আছে ওদেরকেও নিয়ে এসে এখানে জোট করুন না, কে বারণ করেছে? বিজেপিকে আগামী 100 বছর এই রাজ্য থেকে কেউ সরাতে পারবে না। দাদা আমার শেষ একটা প্রশ্ন, সাধারণ মানুষকে তুমি কি বলবে যারা ধরো বিজেপি নয়, তৃণমূল নয়, বাম নয়, সাধারণ মানুষ এক্সপেকটেশন? ভালো থাকুন, ভালো রাখুন, আর কোথাও কোনো সমস্যা হলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কার্যকর্তাদের সাথে যোগাযোগ করুন। বহু জায়গাতে হঠাৎ কিছু বিজেপি গজিয়ে উঠেছে, যারা তৃণমূলের অসভ্যতা করে বেড়াতো, তারা মাথায় তিলক কেটে আর গেরুয়া পেট্টি পরে আর হাতে বিজেপির ঝান্ডা নিয়ে এলাকাকে অশান্ত করতে চাইছেন। এই পরিস্থিতি আমরা কখনোই হতে দেব না, কিন্তু আমাদের আপনাদের কোঅপারেশন চাই। এলাকায় এলাকায় যদি কোনো গন্ডগোল হচ্ছে, কোনো অশান্তি হচ্ছে, সেই খবরগুলো নেতৃত্বের কানে পৌঁছে দেবেন, যাতে এই বিষয়গুলো ট্যাকেল করা যায়। অত্যন্ত কনফিডেন্ট, আশাবাদী, ব্যারাকপুরে মানুষের জন্য করবেন, প্রস্তাব পাচ্ছি। ব্যক্তিগত লড়াই ছাপিয়ে এখন সাধারণ মানুষের লড়াই লড়তে নেমে বিধায়ক প্রস্তাব পাচ্ছি বললেন। স্বপ্ন দেখুন, বিজেপি সেই স্বপ্ন পূরণ করবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ।